তিনজন আসছে, মাত্র তিনজন আসছে। আমরা কখনো পাইনি, আমি কখনো কোনো অনুদান পাইনি। এখানে আব্দুল ভাইকে অসংখ্য ধন্যবাদ, যেগুলো একটা নতুন প্রক্রিয়ার মাধ্যমে, নতুন সিস্টেমের মাধ্যমে একটা যারা বঞ্চিত তাদেরকে সম্ভবত উনি আমার তালিকাভুক্ত করছেন। তো আমার বেশিক্ষণ কথা বলবো না, আমার সিনিয়র ভাই এখানে আছেন, উনি কথা বলবেন। তো আমি চাচ্ছি, আমি বিশেষ করে অনুরোধ জানাচ্ছি যারা বঞ্চিত প্রতিটা জেলায় জেলায় তাদেরকে একটা তালিকা, আলাদাভাবে তালিকা করে তালিকার মাধ্যমে আবার এই অনুদানের বিষয়টি আবার পুনরুজ্জীবিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমি এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি উত্তরাঞ্চলের প্রথম দৈনিক দাবানলের সম্মানিত সম্পাদক জনাব খন্দকার মোস্তফা সরওয়ার। তিনি আমাদের সকলের বস খন্দকার গোলাম মোস্তফা বাদুর মহোদয় মরহুমের উপস্থিত মোহাম্মদ আব্দুল্লাহ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মালিকুজ্জামান সালেহ, ট্রাস্টে অর্থ পাবে তাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি একটা বিষয়ে কথা বলবো, যেগুলো হয়তো আমাদের প্রধান অতিথিটা বলতে চাই, যে আমার ইনকাম সোর্স তেমন নেই। তো তাদের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে মাসিক কোনো অর্থ দেওয়া যায় কিনা, এবং যারা যেসব সাংবাদিক মৃত্যুবরণ করেন তাদের পরিবার কিন্তু একটা অপ্রয়োজনে পড়ে যায়। তো মৃত্যুকালীন একটা থোক বরাদ্দ তাদেরকে কোনো দেওয়া যায় কিনা, এই প্রস্তাবগুলো যদি সরকার থেকে দেওয়া যায়, সেটা কিন্তু আমাদের সাংবাদিকরা যারা আছে তারা কিন্তু আমরা একটু উৎসাহিত হবো, আমরা একটা কাজ করতে পারবো, যে তাদের যে পরিবারগুলো আছে তারা মারা গেলেও যেন তারা একটা যে আর্থিক সুবিধা পাবে, সেই সুবিধা যদি কিন্তু পরিবারটা কিছু করেও খেতে পারে। কারণ আমাদের বাংলাদেশের জার্নালিজমটা এখনো ওই পর্যায়ে যায়নি, সেখান থেকে এ ধরনের হামলা মামলা এগুলা জীবনের অংশ। সাংবাদিকদের কোনো বন্ধু নেই, এটি কিন্তু শুধু প্রবাদ বাক্য নয়, সেটি বাস্তবতা। আজকে বর্তমান অন্তর্বর্তী সরকার, তাদের বয়স মাত্র 3 মাস। এই সময়ের মধ্যে সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করেছেন। গত 2 দিন আগে সংবাদপত্রের সম্পাদক, মালিক এবং একই দিন বিকেল বেলা টেলিভিশনের মালিক এবং সাংবাদিকদের, উচ্চপদস্থ সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন মাননীয় তথ্য উপদেষ্টা। সেখানে আমি ছিলাম, থাকতে হয়েছে। সেখানে অকপটে সবাই স্বীকার করেছেন, এখন আর গায়েবী ফোন আমরা পাই না যে এই নিউজটা দিতে হবে, এই নিউজটা দেওয়া যাবে না। হুমকি পাই না টক শোতে কাকে নেওয়া যাবে কাকে নেওয়া যাবে না, এই ধরনের নির্দেশনা। এবং সেই নির্দেশনা শুধু নির্দেশনাই নয়, সেই নির্দেশনা না মানলে সকালবেলা চায়ের দাওয়াত পড়ে, সেখানে গিয়ে কি হয় সেটা বলার অপেক্ষা রাখে না। এই ধরনের পরিস্থিতি এখন আর তারা গত 3 মাসে মুখোমুখি হচ্ছেন না বলে অকপটে সবাই সেখানে স্বীকার করেছেন। এটা তো একটা উন্নতি নাকি? সেই উন্নতির কথা আমরা যদি উপলব্ধি না করে আমরা ছোটখাটো বিষয় নিয়ে অভাব, অভিযোগ, এটি একটি সমস্যাগ্রস্ত রাষ্ট্র। 3য় বিশ্বের এই স্বল্পোন্নত দেশটি, আমাদের অভাব থাকবে, অভিযোগ থাকবে, কষ্ট থাকবে, এটা তো থাকবে, এটা জীবনের অনেকটা অনিবার্য অনুষঙ্গ। রাতারাতি এগুলা কেউ ডাস্টার দিয়ে মুছে ফেলতে পারবে না। কিন্তু আমাদের যে এখন যে কথাটি আজকের উপস্থাপক আমার প্রিয় মাঝহারুল মান্নান যেটি বলেছেন, যে এখন কামারাল সম্পাদক বলছেন যে তার এখন স্বাধীনভাবে তিনি পত্রিকা প্রকাশ করতে পারছেন, এটা কি কম প্রাপ্তি? এই প্রাপ্তির জন্য আমরা ধন্যবাদ দেব না? সুতরাং কথা লম্বা হয়ে যাচ্ছে। আমাদের জেলা প্রশাসক মহোদয় আজকের সভাপতি, তিনি সম্ভবত ঢাকায় যাবেন এবং একটু তাও আছে সম্ভবত। আমি কথা সংক্ষিপ্ত করব। আমরা এই সাংবাদিকদের কল্যাণ ট্রাস্টকে সত্যিকার অর্থে সাংবাদিকদের কল্যাণে, যাতে প্রকৃত সমস্যাগ্রস্ত সাংবাদিকদের কল্যাণে যাতে এটি কাজ করে, সে ব্যাপারে সদা সজাগ আছি। কেউই ভুল ত্রুটি বুঝতে নয়, তবে সজ্ঞানে ইনশাআল্লাহ কোন রকম এখানকার অনিয়ম,
এই ট্রাস্টে আর হবে না, এই কথা আপনাদেরকে আমি দিয়ে দিতে চাই। একটি ঘটনা থেকে আজকের যে তথ্য উপদেষ্টা তার মানবিক দিকটি আমি উল্লেখ করতে চাই আবারও। সংবাদপত্রের পাতায় একটি সংবাদ আসলো, পঞ্চগড়ের অমুক সাংবাদিক সংকটাপন্ন অবস্থায় শয্যাশায়ী। সকালবেলা আমার চোখে পড়লো, আমি পত্রিকার ওই ক্লিপটা তার সামনে উপস্থাপন করলাম। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আইনের একটি ধারা আছে, একটা হচ্ছে যে প্রথমে সব আবেদনগুলো জমা হবে, এগুলা বাছাই কমিটি আছে, বাছাই হবে, তারপরে সেটা বাছাই কমিটি নির্ধারণ করবে কাকে কত দেয়া যায়, তারপরে সেটা বোর্ডে যাবে, যেটি উপদেষ্টা মহোদয়ের সভাপতিত্বে ভোট সভা হয়, তারপরে অনুমোদন হলে চেক লেখা হয়। সেখানেই আরেকটি জরুরি ব্যবস্থার কথা আছে যে এই বোর্ডের চেয়ারম্যান চাইলে জরুরিভাবে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত যে কোনো কারোর জন্য বরাদ্দ করতে পারেন। আমি এই পঞ্চগড়ের শুধু পঞ্চগড়ে তাকে তার সাথে আমার ওই সাংবাদিকের সাথে ব্যক্তিগতভাবে আমার কোনো সম্পর্ক নাই, তথ্য উপদেষ্টারও কোনো সম্পর্ক থাকার কোনো কারণ নাই। আমি যখন তার কাছে এটা উপস্থাপন করলাম, তিনি তার ওই ক্ষমতা যেটুকু আছে ওটার উল্লেখ করে যখন উপস্থাপন করলাম, তিনি সঙ্গে সঙ্গে কাল বিলম্ব না করে লিখে দিলেন 2 লাখ টাকা জরুরি বরাদ্দ দেওয়া হোক। এটা অতীতে এ ধরনের বহু সাংবাদিক দুঃখে দুঃখে মরেছেন, কখনো এ ধরনের তাৎক্ষণিক উদ্যোগ তো দূরে থাক। আমি আসার পর দেখলাম সাংবাদিক মৃত্যুবরণ করেছেন, আমাদের আইনে আছে মৃত্যুবরণ করে সাংবাদিক বিভাগীয় পর্যায়ে হলে 3 লক্ষ টাকা তার পরিবার পাবে, জেলা পর্যায়ে হলে 2 লক্ষ টাকা দেয়া যাবে, এটা সর্বোচ্চ দেয়া যাবে। কিন্তু আমি এসে দেখলাম মৃত্যুবরণকারী যেসব সাংবাদিক ভিন্ন মতের ছিলেন, এই ধরনের কোন সাংবাদিকের পরিবারকে 1টি টাকাও দেওয়া হয়নি, তাদের আবেদনগুলো ছুঁড়ে ফেলে রাখা হয়েছে। যে কারণে আমার এই প্রথম কিস্তিতেই আমাকে 30 জন মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবারকে অনুদান দিতে হয়েছে। মৃত্যুর পরও এত আক্রোশ, একজন সাংবাদিক ভিন্ন মতের হতে পারেন, ভিন্ন মতের সংবাদপত্রের হতে পারেন, তাই বলে মৃত্যুবরণ করার পরও তার পরিবারের প্রতি, তার পরিবারের তো রাষ্ট্রের টাকা, আপনার বাবার টাকা তো দিচ্ছেন না, কেন এরকম আক্রোশ থাকবে, কেন এরকম প্রতিহিংসা থাকবে? আর আমি কি করেছি, আমি দেখেছি যে পেন্ডিং, আমি যোগদান করার মাত্র 1-1.5 মাসের মধ্যে আগের এমডি বিদায় হওয়ার পরে কিছু আবেদন জমা হয়েছে। মাঝখানে দেখলাম যে এগুলো আগের সরকারের আদর্শে বিশ্বাসী পর্যালোচনায় দেখলাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে এগুলো জেনুইন। কেউ ক্যান্সারের পেশেন্ট, কেউ ডায়ালিসিস করবেন, কারো মা শয্যাশায়ী, আমি তার দলীয় পরিচয়, তার মিডিয়ার পরিচয়, এগুলো সবকিছু ইগনোর করে তাদেরকে দেওয়ার ব্যবস্থা এবারে করেছি। যেমন কি আজকেও পাবেন অনেক, তারা কেউ তদবির করতে হয়নি, এমন লোক এখানে এসছেন, তারা গাইবান্ধার যারা এসছেন তারা জানেনও না যে আজকে এখানে চেক দেওয়া হবে, তারা আগে আবেদনকারী। কুড়িগ্রাম থেকে এসছেন, তাদের আগের আবেদনকারী, আমার সময় আবেদন করে নাই, কিন্তু আমার কাছে মনে হয়েছে এরা সরকারের কাছে আমরা পাঠিয়ে দেব, আপনারা সেখান থেকে গ্রহণ করবেন, যেহেতু তিনি জেলা সভাপতি। আরেকটি দাবি তিনি উত্থাপন করেছেন, সেটি হচ্ছে পেনশন। গত 30 অক্টোবর আমাদের ঢাকায় এই চেক বিতরণ অনুষ্ঠান হয়েছিল পিআইবি অডিটোরিয়ামে, মাননীয় তথ্য উপদেষ্টা প্রধান অতিথি ছিলেন। সেখানে আমি তার কাছে এরকম পাশাপাশি বসে আমি তার কাছে অনুরোধ করলাম যে বয়োবৃদ্ধ প্রবীণ সাংবাদিক অনেকে বৃদ্ধ বয়সে এসে সারা জীবন জাতিকে অনেক কিছু দিয়েছেন, কলাম লিখে জাতিকে নির্দেশনা দিয়েছেন, পথ চলা ঠিক করে দিয়েছেন, কিন্তু বৃদ্ধ বয়সে এসে তার ওষুধ পথ্য খাওয়ার মতো তার অবস্থা থাকে না। ওষুধ কেনার জন্য চিকিৎসা খরচের অভাবে দুকে দুকে মারা যান, মৃত্যুর মুখে পড়েন। তাদের জন্য কিছু একটা করতে হবে, আপনি আজকে এটা ঘোষণা দিয়ে যাবেন। মঞ্চে বসে তার কাছে এই বিষয়টি আমি তুলে ধরেছি।
এই দরদি তথ্য উপদেষ্টা তাৎক্ষণিকভাবে সেটি গ্রহণ করেছেন এবং তিনি মাইকের সামনে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন প্রবীণ সাংবাদিকরা মাসিক ভাতার আওতায় আসবেন। সেই কাজটিও আমরা অলরেডি সেটা নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছি, ইনশাআল্লাহ সেটা আমাদের কার্যকর হবে ইনশাআল্লাহ। এই দুটি দাবি পূরণ হয়ে গেছে বলতে পারেন, শুধুমাত্র সময়ের ব্যাপার, প্রক্রিয়া গত নীতিমালার আওতায় যাতে কোনো বিতর্কিত না হয় কার্যক্রম, যেহেতু সরকারি অর্থে এটি দেওয়া হবে, বিতর্কের ঊর্ধ্বে থাকতে হবে, সেই কারণেই আমাদের এই নীতিমালাটি প্রণয়ন করে আমরা এই কার্যক্রম, আমি আশা করছি আগামী জানুয়ারি থেকে মার্চের মধ্যে আমরা এই ক্ষেত্রেও বড় ধরনের অগ্রগতিতে আমরা যেতে পারবো, যে প্রবীণ সাংবাদিক তাদেরকে মাসিক ভাতার আওতায় আনার জন্য। এটা হয়তো প্রথম দিকে অঙ্কটি অনেক বড় হবে না, কিন্তু শুরু করাটা গুরুত্বপূর্ণ। শুরু করলে বাড়ানো যাবে, শুরু না করলে তো বাড়ানো যাবে না। এই কাজগুলো আমরা করছি, আমি বসে নেই, কারণ সারাটি জীবন বিগত 16 বছর এই দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত বা কিছুদিন আগ পর্যন্ত আপনারা জানেন সাংবাদিকদের অধিকার নিয়ে রাজপথে সংগ্রাম করেছি, অনেক স্ট্রাগল করেছি। মামলার কথা বলেছেন হিরু ভাই, সেটা কত ডজন সেটা তিনি সংখ্যাটা জানেন না, কিন্তু সেটা প্রায় 3 ডজনের কাছাকাছি। শুধুমাত্র থেকে আমাদের এই আইনে কি কি সুযোগ আছে এগুলা নিয়ে এতদিন পর্যন্ত শুধুমাত্র এই অনুদানের চেক বিতরণ করা ছাড়া আর কোনো কাজ এখানে করার কথা ভাবাও হয়নি। আমি আসার পর দেখলাম এই কল্যাণ ট্রাস্ট আইনে অনেক কাজ করার সুযোগ রয়েছে সাংবাদিকদের জন্য, বহুমুখী কল্যাণের জায়গা রয়েছে। এ নিয়ে আমি উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করার সঙ্গে সঙ্গে আমাদের প্রথম বোর্ড মিটিং এ তিনি সিদ্ধান্ত, তার সভাপতিত্বে আপনারা জানা থাকা দরকার যে আমার এই ট্রাস্টের সভাপতি চেয়ারম্যান হচ্ছেন মাননীয় তথ্য উপদেষ্টা, তিনি হচ্ছেন চেয়ারম্যান এবং আমি সদস্য সচিব ওই বোর্ডে। তো সেই ট্রাস্টের প্রথম সবাই তথ্য মন্ত্রণালয়ে তিনি সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন সাংবাদিকদের সবচেয়ে বেশি কষ্ট করতে হয় দুঃসময় যখন পড়ে, বেতন যখন পায় না, তখন সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় সন্তানদের লেখাপড়া নিয়ে। আপনি যেহেতু আইনে সুযোগ আছে, আপনি সাংবাদিকদের সন্তানদের বৃত্তি দেওয়ার কার্যক্রমটি দ্রুত শুরু করেন। সেই অনুযায়ী ইতিমধ্যে নীতিমালা অনুমোদন করে আমরা সেই কার্যক্রম শুরু করেছি। আপনারা গতকাল যারা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ফেসবুক পেজে যারা জড়িত আছেন তারা গতকাল দেখেছেন, গতকালই এর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী 15 ডিসেম্বরের মধ্যে যারা এই বৃত্তি সন্তানদের জন্য বৃত্তি চান, সমস্যাগ্রস্ত যারা বিত্তশালী তাদের জন্য কিন্তু না, এটা যারা সমস্যাগ্রস্ত সত্যি সন্তানদের লেখাপড়া নিয়ে ভুগছেন তাদের জন্য আগামী 15 ডিসেম্বরের মধ্যে আপনারা 2 জন সন্তানের বৃত্তির জন্য, লেখাপড়ার বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ষষ্ঠ শ্রেণী থেকে একেবারে অনার্স স্নাতকোত্তর পর্যন্ত, মাস্টার্স পর্যন্ত এই সুবিধা দেওয়া হবে। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অঙ্কে এই বৃত্তি দেওয়া হবে এবং মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এটা দেওয়া হবে, পড়ার ক্ষেত্রে। এই বিজ্ঞপ্তিটি অলরেডি আমাদের ফেসবুক পেজে দেওয়া হয়েছে। আগামী রোববার পত্রিকায় আপনারা এই বিজ্ঞপ্তিটি পাবেন এবং ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি আছে, সেখানে নীতিমালাটি পড়ে যথাযথভাবে আবেদন করলে এর জন্য কোনো তদবির করতে হবে না, কাউকে দিয়ে ফোন করাতে হবে না, কিন্তু যথাযথভাবে আবেদন করবেন। আবেদনে যদি যা যা চাওয়া হয়েছে সবকিছু ঠিক থাকে, কোনো তদবিরের প্রয়োজন হবে না, অটোমেটিক এটা বরাদ্দ হবে আপনাদেরকে। এরকম আর হচ্ছে কালকে তোমরা আমরা মাহমুদুর রহমানকে যখন রিসিভ করতে আমরা সকালে আসবো। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। রিপন ভাই উঠছে? ঠিক আছে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই তো একই।